ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো জাপানের সাথে বাংলাদেশের ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ স্বাক্ষর নিয়ে। আপনারা জানেন যে আমরা আগামী বছরের নভেম্বরে এলডিসি গ্রাজুয়েশন পেতে যাচ্ছি। তো এলডিসি গ্রাজুয়েশন হলে আমরা এলডিসি হিসেবে যে বিভিন্ন দেশে শুল্কমুক্ত সুবিধা পাই সেটা থাকবে না। তো সেই কারণেই গত সরকার বেশ কয়েকটি দেশের সাথে এফটিএ বা সেপা বা ইপিএ ফরম্যাটে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়। তো তার অংশ হিসেবে জাপানের সাথেও 2023 সালে আমাদের এই ইপিএ এগ্রিমেন্ট স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তো গতকাল বাণিজ্য উপদেষ্টা প্রেস কনফারেন্সে বলেছেন যে দুই দেশের মধ্যে নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে এবং আগামী মাসে এই ইপিএটা স্বাক্ষর হতে পারে। যদি স্বাক্ষর হয় তাহলে বাংলাদেশ এই চুক্তির আন্ডারে এলডিসি গ্রাজুয়েশনের উপরও 7,300 পণ্যেরও বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে। তো এ বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি এবং চিফ রিপোর্টার শেখ আবদুল্লাহ। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে স্টোরি, যে জাপানের সাথে আমাদের ইপিএটা স্বাক্ষর হবে, বাণিজ্য উপদেষ্টা বলেছেন আগামী মাসে। তো এটা হলে আমরা যে প্রায় 7,300-র বেশি পণ্যের যে সুবিধাটা পাবো, ডিউটি ফ্রি সুবিধা পাবো। তো সেখানে মেজর আমাদের কোন কোন সেক্টর রয়েছে বা কি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। 7,379টি পণ্য, এটি প্রাথমিকভাবে ঠিক হয়েছে খসড়ার যে প্রাথমিক পর্যায়ে রয়েছে সেখানে। পরবর্তীতে এই ইপিএ নিয়ে যখন আমাদের কার্যক্রম চলবে তখন হয়তো দুই পক্ষের আলোচনার ভিত্তিতে এই পণ্যের সংখ্যা আরও বাড়তে পারে। এখন যে এই পণ্যগুলো কোন খাতের, মোটা দাগে বলা হচ্ছে আমাদের দেশের 97টি না, আমাদের দেশের 110টি উপখাত আর কি এই ক্ষেত্রে সুযোগ পাবে। আমাদের প্রধান যে রপ্তানি পণ্য, তৈরি পোশাক, নিট এবং ওভেন, সেটি এর মধ্যে রয়েছে। আমাদের অন্যান্য যে সমস্ত পণ্য বাংলাদেশ থেকে বিভিন্নভাবে রপ্তানি হয়ে থাকে সেগুলো রয়েছে। তবে জাপানে আমাদের উল্লেখযোগ্য যে রপ্তানি হয়, এই মুহূর্তে কিন্তু জাপানে আমাদের রপ্তানির পরিমাণ $1.2 বিলিয়ন বা এইরকম সারা বছরে। এর মানে প্রায় 10% রপ্তানি হয় আপনার চামড়াজাত পণ্য এইগুলো। এবং জাপানে যে সমস্ত চামড়া বা চামড়াজাত পণ্য রপ্তানি হয়, বিশেষত চামড়াজাত পণ্য বা আপনার আমরা এটাকে কি বলবো আর কি, ফুটওয়্যার বা ব্যাগ, এগুলো যেগুলো রপ্তানি হয় এগুলো বেশ মানসম্পন্ন আর কি। তো কিন্তু আমরা যতটুকু জেনেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে, এই পণ্যটি অবশ্যই এই তালিকার মধ্যে আপাতত নেই। তবে এটি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, পরবর্তীতে আসতে পারে। আমাদের কৃষি পণ্যের কথাও শুনেছি যে সেই সমস্ত ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা জাপান রেখেছে। একেবারে শুল্কমুক্ত পরিস্থিতি এইসব পণ্যের ক্ষেত্রে দেওয়া হচ্ছে এই মুহূর্তেই সেরকম না। এর বাইরে অন্যান্য যে সমস্ত পণ্য আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সকল পণ্যই বলা যেতে পারে যে জাপানে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। একটা শুনেছি আমি বাইসাইকেল, বাংলাদেশের থেকে বাইসাইকেল তৈরি হয় এবং এই বাইসাইকেল জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেয়ে যাবে, রপ্তানি হওয়ার সুযোগ পাবে একটা, এইটি আছে। আর জাপান থেকে প্রায় 1,039টি পণ্য বাংলাদেশে আসবে শুল্কমুক্ত সুবিধা নিয়ে। জাপান থেকে এখন আমাদের যে সমস্ত পণ্য বেশি করে আমদানি হয় তার মধ্যে রয়েছে স্টিল, একটা মোটা দাগে আছে। আমরা জাপান থেকে বেশিরভাগ ক্ষেত্রেই রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট করে থাকি, কিন্তু নতুন গাড়িকে, হাইব্রিড গাড়িকে এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। রিকন্ডিশন গাড়ি ডিউটি ফ্রি সুবিধা বাংলাদেশ ইম্পোর্ট করতে পারবে না, করবে না। পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি, এখন নতুন ধরনের প্রযুক্তিতে যে সমস্ত গাড়ি আসছে সেগুলো, এবং আগের প্রযুক্তিরও নতুন গাড়ি, পুরনো কোনো গাড়ি না, ব্যবহৃত গাড়িকে এই সুবিধার মধ্যে দেওয়া হয়নি।
আর হচ্ছে কিছু কাঁচামাল, আমরা শিল্পের কিছু কাঁচামাল আমাদের ইম্পোর্ট হয়ে থাকে, সেগুলোকেও হচ্ছে জাপান বাংলাদেশে শুল্কমুক্তভাবে রপ্তানি করতে পারবে। এই হচ্ছে বলা যায় বড় বড় পণ্যগুলো আর কি। এছাড়া তো আরও অনেক, মানে একটা সেক্টরের মধ্যেই হয়তো ছোট ছোট আরও অনেক ধরনের পণ্য থাকে, যেগুলো এইচএস কোড সংখ্যা হিসাব করলে অনেক লম্বা তালিকা তৈরি হয়। তো মোটা দেখে ধরেন যদি আপনি স্টিল বলেন, স্টিলেরই হয়তো মানে শতাধিক পণ্য আছে। তো সেইখানে স্টিল হচ্ছে একটা বড় সেক্টর আর কি। এরকম এইগুলো হচ্ছে আপাতত ঠিক হয়েছে। এইটা দুই দেশের মন্ত্রী পর্যায়ের, আমাদের দেশে এখন উপদেষ্টা পরিষদ আছে, জাপানে মন্ত্রী পরিষদ আছে। মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদের অনুমোদন শেষ হওয়ার পরে দুই দেশ এটা চুক্তিতে যাবে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং জাপানের বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এটি চুক্তিটা হবে আর কি। আপনার কাছে একটা বিষয় জানতে চাবো যে এই যে জাপানের সাথে আমাদের যে ইপিএ, যেটা মোটামুটি নেগোসিয়েশন কনক্লুড হয়েছে, তো এটা 2023 সালে এই নেগোসিয়েশনটা শুরু হয়েছিল। কিন্তু তার আগে থেকে আমরা জানি যে ইন্ডিয়ার সাথে সেপা স্বাক্ষর হওয়ার একটা উদ্যোগ ছিল, কিন্তু সেটার হচ্ছে নেগোসিয়েশন এখন পর্যন্ত শুরু হয় নাই। চীনের সাথে একটা এফটিএ আলোচনা হয়েছে এবং ফিজিবিলিটি স্টাডি দুই পক্ষ এক্সচেঞ্জ করছে। সেটাও আগের আওয়ামী লীগ সরকার 2024 সালের মধ্যে নেগোসিয়েশন শুরু করার কথা বলছিল, সেটার নেগোসিয়েশন এখনও শুরু হয় নাই। আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার সাথে হচ্ছে এফটিএ বা পিটিএ, থাইল্যান্ডের সাথেও স্বাক্ষরের উদ্যোগ আছে। তো সেইগুলোর ক্ষেত্রে কি বিশেষ কোনো অগ্রগতি আছে আপনার এই মুহূর্তে? এখনো পর্যন্ত হচ্ছে আসলে বিশেষ কোনো অগ্রগতি নেই। আপনি যে দেশের নামগুলো বললেন, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এর সঙ্গে আরেকটা দেশ ছিল নেপালও। তো এইগুলোর সঙ্গে মানে একটা আলোচনা যে শেষ হয়ে গেছে সেরকম না, আলোচনাগুলো চলছে, কিন্তু সেই আলোচনাটা যে একটা বিশেষ পর্যায়ে এসছে সেটি বলার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত হয়নি। বরং আপনার ইন্ডিয়ার সাথে আলোচনাটা এখন আসলে কোন পর্যায়ে আছে সেটি একটা মানে দেখার ব্যাপার আর কি। অনেক দিন ধরেই এই নিয়ে কোনো মিটিং সরকারি পর্যায়ে হচ্ছে সেরকম আমরা শুনছি না। আপনি চীনের কথা বলছিলেন, চীনের যে ফিজিবিলিটি স্টাডিটা চলছে, কিন্তু এটি শেষ হয়নি। বা চীনের সাথে আমাদের পিটিএ করা বা এফটিএ করার ব্যাপারে আরও অনেক ভাবনারও ব্যাপার রয়েছে। সরকার এই সময়ের মধ্যে যেসব পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, সেখানে জাপানের সাথে এটি করতে পারাটা বরং সরকারের একটা দেশের সাথে বাংলাদেশ করছে সেটি বরং এক ধরনের একটা অগ্রগতি। কিন্তু আবার অন্যান্য দেশগুলোর সাথে যে আলোচনাগুলো ছিল, সেই আলোচনায় খুব বিশেষ অগ্রগতি সরকারের আছে, সেটি খুব জোরের সাথে বলা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে আমাদের বলতে হচ্ছে সংবাদ মাধ্যমের কাছে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে খুব পরিষ্কার করে কোনো কিছু বলা হয়নি। আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার 2024 সালের নির্বাচনের আগে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় একটা ডিসিশন নিয়েছিল যে বাংলাদেশ চীনের নেতৃত্বাধীন যে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আরসেপ, সেখানে যোগদান করবে। পরে আমরা দেখলাম যে সরকার বা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিল, ফাইনালি সরকার সেখানে আবেদন করছিল না। এই সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা প্রকাশ্যে বলেছে এবং আমাদের গভর্নমেন্ট থেকেও আরসেপে যোগদান করা এবং আসিয়ানে যোগদান করার জন্য লেটার অফ ইন্টেন্ট আগ্রহ জানিয়ে বাংলাদেশ চিঠি দিয়েছিল। তো সেসব ক্ষেত্রে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা অগ্রগতির? আপনি জানেন যে এর প্রত্যেকটাই হচ্ছে মানে বাণিজ্যিক উদ্যোগ বা বাণিজ্যিক কারণে এই চুক্তিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কথা বলা হয়, কিন্তু এর পেছনে আসলে একটা রাজনৈতিক কারণও রয়েছে। এই আপনি আরসেপ বলেন, সেপা বলেন, এর প্রত্যেকটার সাথেই কিন্তু এরকম একটি হচ্ছে সম্পর্ক রয়েছে, যার সাথে হচ্ছে এই আঞ্চলিক বাণিজ্যে কার কীরকম আধিপত্য রয়েছে বা কোন দেশ কার সঙ্গে কিভাবে বাণিজ্য করবে সেইগুলো ঠিক হচ্ছে। এখানে সরকার পরিবর্তনের প্রেক্ষিতে আগের সরকারের সাথে সেপা নিয়ে বা ইন্ডিয়ার সাথে বাণিজ্য নিয়ে যেরকম আলোচনাগুলো আমরা শুনতাম, সেই তুলনায় চায়নার সাথে আমাদের অগ্রগতি কম ছিল। এখন আমরা দেখেছি ঠিক উল্টো হয়েছে এই সরকার আসার পরে আর কি, যে এই সরকার ইন্ডিয়ার সাথে বাণিজ্যিক আলোচনা বা অন্যান্য যে কোনো আলোচনায় খুব বেশি যে এগোতে পারছে সেরকম না, বা ইন্ডিয়াও এই সরকারের সাথে খুব বেশি আলোচনা এগিয়ে নিচ্ছে সেরকম না। অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে চায়নার সঙ্গে এই সরকারের সব ক্ষেত্রেই বাণিজ্যিক আলোচনা বলেন বা রাজনৈতিক আলোচনা বা ভূ রাজনৈতিক আলোচনা, সব ক্ষেত্রেই কিন্তু অগ্রগতি ভালো বা এগোচ্ছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উনি চায়না ভ্রমণ করেছেন, বা চায়নার সাথে আরও বেশ কিছু ডিল হয়েছে, যেগুলো বলা যেতে পারে বেশ উল্লেখযোগ্য
ডিল হয়েছে আপনার মানে রাজনৈতিক এবং কেনাকাটা বা অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রেও চায়নার সাথে সেই রকম ডিল এই সরকার করেছে। ফলে আগের সরকারের সময়ে আমরা কিন্তু আরসেপে যাওয়ার ব্যাপারে অন্য পক্ষের আপত্তির কথাও আমরা শুনেছি, যে আরসেপে যাতে বাংলাদেশ অংশগ্রহণ না করে, বরং সেপা যাতে করে। জানেন আপনি, চায়না এবং ইন্ডিয়া বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়ন বা তার সমীক্ষা করা ইত্যাদি নিয়ে তাদের মধ্যে একটা প্রতিযোগিতাও আছে, বা আমাদের সরকার কাকে দিয়ে কাজটা করাবে সেটি নিয়ে সরকারের মধ্যেও এক ধরনের মানে কৌশলগত অবস্থান আছে আর কি। তো সেই প্রেক্ষিতে এই চুক্তিগুলো মানে যতটা না বাণিজ্যিক বা অংশগ্রহণ যতটা না বাণিজ্যিক, তার থেকে আমার কাছে মনে হয় রাজনৈতিক। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাবো শেষ মুহূর্তে, যে আমরা যেহেতু এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে আমাদের সামনে, তো সরকারের এখন পর্যন্ত লক্ষ্য অনুযায়ী যে আমরা 26শে নভেম্বরে গ্র্যাজুয়েশন হব, এবং ব্যবসায়ীদের দিক থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে গ্র্যাজুয়েশনের আগে আমাদের আরও বেশি এফটিএ করা উচিত। তো আমরা যেটা দেখছি যে বাংলাদেশের এখন পর্যন্ত একটা মাত্র হচ্ছে বাণিজ্য চুক্তি আছে, সেটা ভুটানের সাথে, খুবই ছোটো ইকোনমি এবং খুব অল্প সামান্য পণ্য সেখানে এক্সপোর্ট হয়। এরপরে যদি এই জাপানেরটা স্বাক্ষর হয় তাহলে হচ্ছে 2টা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হবে, এর বাইরে কোনো দেশের সাথে আমাদের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই। তো এরকম 2টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমরা যাচ্ছি, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা অবশ্যই বাংলাদেশের মানে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতির জন্য শক্ত অবস্থান না। তবে আরেকটা ভালো খবর যে মানে এলডিসি গ্র্যাজুয়েশন আমরা ঠিকই 2026 সালের নভেম্বরে হব, কিন্তু আমাদের এলডিসি হিসাবে আমাদের সুবিধা এটি পরবর্তীতে আরও কিছুদিন থাকবে। আমরা 2029 সাল পর্যন্ত এই সুবিধাগুলো বিভিন্ন দেশেই পাবো। সরকারের মধ্যে সেই প্রস্তুতিটা আছে যে আমরা যাতে এই 29 সালের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিগুলো করতে পারি, সেটি পিটিএ ফরম্যাটে হোক, এফটিএ ফরম্যাটে হোক, অথবা এই ইপিএ ফরম্যাটে হোক, যে ফরম্যাটেই সরকার পারুক না কেন সেই কাজটি করবে। আপনি শুরুতেই বেশ কিছু দেশের নাম উল্লেখ করেছেন যেগুলোতে সরকারের কাজ চলছে। অগ্রগতি সেইখানে সরকার নিজের থেকে খুব বেশি জানাচ্ছে সেরকম না, কিন্তু কাজগুলো অব্যাহত আছে। আমি মনে করি সরকারকে কিন্তু এই কাজটি করতে হবে। আমি এই স্টোরি করতে গিয়ে আমি যখন বিশেষজ্ঞদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু খুব পরিষ্কার করে বলেছে, যদি আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে না পারি, বিভিন্ন দেশের সঙ্গে যদি আমরা এই ধরনের চুক্তি করে তাদের বাজারে আমাদের শুল্কমুক্ত প্রবেশাধিকারটা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতের রপ্তানি ধরে রাখাটা কঠিন হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে যেমনটা শুনছিলাম, এবং উনি ব্যবসায়ী এবং এক্সপার্টদের বরাদ্দে যেটা বলছিলেন, যে আমরা যদি হচ্ছে বিভিন্ন দেশের বাজারে আমরা এখন যে শুল্কমুক্ত সুবিধায় যে এক্সপোর্টটা করতে পারছি, এলডিসি গ্র্যাজুয়েশনের পর যদি সেটা না পারি তাহলে হচ্ছে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব। আপনারা জানেন যে আমরা এলডিসি হিসেবে এখন একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের মোটামুটি প্রায় সব দেশেই সকল পণ্যে হচ্ছে শুল্কমুক্ত সুবিধা পাই। ইউরোপীয় ইউনিয়নে অস্ত্রবাদে আমরা সকল পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাই। 26 সালে আমাদের গ্র্যাজুয়েশন হলে 29 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, চায়না এবং তুরস্কে হচ্ছে আমাদের এই সুবিধাটা অব্যাহত থাকবে। কানাডা এবং অস্ট্রেলিয়া আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করেছে যে তারাও এই সুবিধা দিবে, কিন্তু এখনও তাদের পলিসি যে পর্যায়ে আছে তাতে আমরা এটা পাবো কিনা এখনও নিশ্চিত নই। কিন্তু এশিয়ার যেসব হচ্ছে ডায়নামিক ইকোনমি, যেসব ইকোনমি দিন দিন বড় হচ্ছে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এইসব দেশের সাথে আমাদের নেগোসিয়েশন গত সরকারের সময় থেকেই শুরু হয়েছে। আমরা আশা করি যে 26 সালে গ্র্যাজুয়েশন হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা যদি গ্র্যাজুয়েশন হওয়ার আগেই যদি এসব দেশের সাথে আমরা এগ্রিমেন্টে না যেতে পারি, তাহলে কিন্তু এসব দেশে আমাদের শুল্কমুক্ত সুবিধাটা থাকবে না। এমনকি পাশের যে ভারত, যেখানে আমাদের $1 বিলিয়ন বেশি এক্সপোর্ট, এবং এটা একসময় $2 বিলিয়ন উন্নীত হয়েছিল ভারতের সাথে, তাদের সাথে যে আমাদের এখন রাজনৈতিক টেনশন চলছে, ব্যবসায়িক সম্পর্কটা ব্যবসার মতন চলতে দেওয়া উচিত, এবং রাজনৈতিক বিষয়াদি রাজনৈতিকভাবে সেটা সমাধান হবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং তাদের সাথে যে আমাদের সেপার নেগোসিয়েশন শুরু হওয়ার কথা ছিল, সেটাও সরকার আশা করে যে দ্রুততম সময়ের মধ্যে শুরু করবে, এবং ব্যবসায়ীদের কনসার্নটা দূর করবে। এলডিসি গ্র্যাজুয়েশনের ধাক্কা যাতে আমাদের উপরে কম আসে, গ্র্যাজুয়েশন হলেও যাতে আমাদের এক্সপোর্ট সেক্টর এটা ট্রেন না পায়, আগের মতো সুবিধা নিয়ে যাতে বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারে, সেজন্য এই সরকার, এবং তার আগে আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হতে যাচ্ছে, সেখানে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে, নিশ্চয়ই তারাও এইসব নেগোসিয়েশন কন্টিনিউ করবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।